Hello dear friends, welcome back to another new lesson with DMS টিচিং। আজকে আমাদের প্রিন্সিপাল অফ ফিনান্সের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ফিনান্সিয়াল স্টেটমেন্টস অ্যান্ড রেশিও অ্যানালাইসিসের ক্লাস নং 3। বিগত ক্লাস দুটিতে আমরা অর্থাৎ প্রথম ক্লাসটিতে আমরা এই অধ্যায়ের যাবতীয় বেসিক এবং প্রয়োজনীয় যতগুলো সূত্র প্রয়োজন সবগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো যে সকল বন্ধুরা আমাদের প্রথম ক্লাসটি মিস করেছো বা দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ক্লাসটি দেখে আসো। এর পরের ক্লাসটিতে অর্থাৎ ক্লাস নং 2তে আমরা এই অধ্যায়ের একটি ম্যাথ নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা অবশ্যই সেই ম্যাথটিও ফলো করো। এবারে আমাদের ক্লাস নং 3। আজকে আমরা এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে সমাধানের চেষ্টা করব এবং অঙ্ক নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই অঙ্কটিতে কিছু মান দেওয়া রয়েছে। প্রথমে দেওয়া রয়েছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এটি অবশ্যই একটি চলতি সম্পদ। এরপরে আছে নোটস রিসিভেবল, এটাও একটি কারেন্ট অ্যাসেট বা চলতি সম্পদ। এরপর দেওয়া আছে ক্যাশ ইন হ্যান্ড অর্থাৎ হাতে নগদ, এটাও একটি চলতি সম্পদ। এরপর দেওয়া আছে নোটস পেয়েবল। আমরা সকলেই জানি যে নোটস পেয়েবল হচ্ছে একটি চলতি দায়। এবার দেওয়া আছে অ্যাকাউন্ট রিসিভেবল অর্থাৎ দেনাদার বা প্রাপ্য হিসাব, এটাও একটি চলতি সম্পদ। এরপর দেওয়া আছে ক্যাশ অ্যাট ব্যাংক অর্থাৎ ব্যাংকের জমাকৃত টাকা, এটাও একটি চলতি সম্পদ বা কারেন্ট অ্যাসেট। এরপর দেওয়া আছে অ্যাকাউন্ট পেয়েবল, এটা একটি চলতি দায় কারণ এর অর্থ হচ্ছে পাওনাদার। এবার আছে অ্যাক্রুড এক্সপেন্স অর্থাৎ বকেয়া খরচ। আমরা সকলেই জানি যে সকল খরচ আমরা এখন পর্যন্ত পরিশোধ করিনি অর্থাৎ বকেয়া রয়েছে, সেই সকল বকেয়া খরচ হচ্ছে একটা চলতি দায় বা কারেন্ট লাইবিলিটিস। এরপর রয়েছে আনআর্নড রেভিনিউ অর্থাৎ অনুপার্জিত রেভিনিউ বা আয়। এখন দেখো বন্ধুরা, অনেক সময় এমন হয় যে আমি কাজটা করিনি বা আমি সেবাটি প্রদান করিনি, কিন্তু তার পূর্বেই আমি টাকাটি গ্রহণ করেছি, সেই উপার্জনের টাকাটি গ্রহণ করেছি, অর্থাৎ আমার টাকাটি উপার্জন করা হয়নি কিন্তু তার পূর্বেই আমি গ্রহণ করেছি। যেহেতু আমি এখন পর্যন্ত সেবাটি প্রদান করিনি কিন্তু আমি টাকাটি গ্রহণ করেছি, সেহেতু এটি একটি চলতি দায়। তো এখানে রয়েছে আনআর্নড রেভিনিউ অর্থাৎ অনুপার্জিত আয় বা উপার্জন হয়নি এমন আয়, এটা একটি চলতি দায়। তো বন্ধুরা দেখো, এবার আমি দেখব এই প্রশ্নটিতে কী কী রিকোয়ারমেন্ট দেওয়া রয়েছে। প্রথমে বলা আছে গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল, এরপরে বলা আছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল, এরপরে বলা আছে কারেন্ট রেশিও, এরপরে বলা আছে অ্যাসিড টেস্ট রেশিও। তো চলো বন্ধুরা, আমরা অঙ্কটির সমাধানে চলে যাই। প্রথমটি হচ্ছে গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল অর্থাৎ মোট কার্যকারী মূলধন। আমরা সকলেই জানি যে একটি প্রতিষ্ঠানের যে পরিমাণ মোট চলতি সম্পদ থাকে তার নামই হচ্ছে গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে দেখো বন্ধুরা, এই প্রশ্নটিতে আমার মোট চলতি সম্পদ রয়েছে, প্রথমে আছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি 1,20,000 টাকা। এছাড়া রয়েছে নোটস রিসিভেবল 30,000 টাকা, আর রয়েছে ক্যাশ ইন হ্যান্ড 45,000 টাকা। এরপরে তো নোটস পেয়েবল, এটি চলতি সম্পদ না। এরপরে রয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল 60,000 টাকা, এটি একটি চলতি সম্পদ। ক্যাশ অ্যাট ব্যাংক 90,000 টাকা, এটিও একটি চলতি সম্পদ। অ্যাকাউন্ট পেয়েবল দায়, অ্যাক্রুড এক্সপেন্স দায়, আনআর্নড রেভিনিউ দায়। তো আমি এখানে লিখলাম গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল। প্রথমে আমি লিখলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি 1,20,000 টাকা। এরপর লিখলাম নোটস রিসিভেবল 30,000 টাকা। এবার আমি লিখলাম ক্যাশ ইন হ্যান্ড 45,000 টাকা। আরও আছে অ্যাকাউন্ট রিসিভেবল 60,000 টাকা, আর আছে ক্যাশ অ্যাট ব্যাংক 90,000 টাকা। এইগুলো হচ্ছে মোট আমার কারেন্ট অ্যাসেট বা টোটাল কারেন্ট অ্যাসেট। আমি পূর্বে বলেছিলাম যে প্রতিষ্ঠানে যে পরিমাণ মোট চলতি সম্পদ বা কারেন্ট অ্যাসেট রয়েছে সেটাই হচ্ছে গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল। আমি সবগুলো যোগ করলে পেয়ে যাব 3,45,000 টাকা। এটা হচ্ছে আমার গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল। তো বন্ধুরা, এবার হচ্ছে সেকেন্ড রিকোয়ারমেন্ট। এখানে বলা আছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল বা নিট কার্যকারী মূলধন। আমি প্রথম ক্লাসটিতে বলেছিলাম যে যদি চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দেওয়া হয়, অর্থাৎ যদি কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিস বাদ দেওয়া হয়,
তবেই পাওয়া যায় নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তো আমি এখানে লিখলাম নেট ওয়ার্কিং ক্যাপিটাল সমান সমান টোটাল কারেন্ট অ্যাসেট মাইনাস টোটাল কারেন্ট লাইবিলিটিস। এবার দেখো বন্ধুরা, আমি তো প্রথম রিকোয়ারমেন্টেই টোটাল কারেন্ট অ্যাসেট বের করেছিলাম 3,45,000 টাকা। এবারে আমি বাদ দিব টোটাল কারেন্ট লাইবিলিটিস। এখন বন্ধুরা এখানে তুমি খেয়াল করো, প্রথমে রয়েছে নোটস পেয়েবল, এটি একটি কারেন্ট লাইবিলিটি। এছাড়াও আরও আছে অ্যাকাউন্ট পেয়েবল, পাওনাদার, একটি কারেন্ট লাইবিলিটি বা চলতি দায়। রয়েছে অ্যাক্রুড এক্সপেন্স, এটাও একটি কারেন্ট লাইবিলিটি। আরও আছে আনআর্নড রেভিনিউ 5,000 টাকা, এটিও একটি কারেন্ট লাইবিলিটি। আমি এখানে লিখলাম নোটস পেয়েবল 20,000 টাকা। এছাড়াও আছে অ্যাকাউন্ট পেয়েবল 1,00,000 টাকা। আরও আছে অ্যাক্রুড এক্সপেন্স 10,000 টাকা এবং আনআর্নড রেভিনিউ অনুপার্জিত আয় 5,000 টাকা। এখন দেখো বন্ধুরা, এই চারটি হচ্ছে আমার এখানের টোটাল কারেন্ট লাইবিলিটি। তাহলে আমি এখানে লিখলাম কারেন্ট অ্যাসেট 3,45,000 টাকা মাইনাস, যদি আমি 20,000 যোগ 1,00,000 যোগ 10,000 যোগ 5,000 ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাব 1,35,000 টাকা। এবারে বন্ধুরা এই দুটি বিয়োগ করলে অর্থাৎ 3,45,000 টাকা থেকে যদি আমি বাদ দিই 1,35,000 টাকা তাহলে আমি পেয়ে যাব 2,10,000 টাকা। এটা হচ্ছে আমার নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তুমি চাইলে এটুকু আলাদাভাবে ক্যালকুলেশন করতে পারো, অথবা তুমি অঙ্কের মধ্যেই এইভাবে ক্যালকুলেশন করে দেখাতে পারো, অ্যাজ ইউর উইশ। এবার আমি দেখব তৃতীয় রিকোয়ারমেন্ট। এখানে বলা আছে কারেন্ট রেশিও বা চলতি অনুপাত। এর সূত্র আমি পূর্বেই বলেছিলাম, সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট ভাগ কারেন্ট লাইবিলিটিস। দেখো বন্ধুরা, এখানে আমি যখন করেছিলাম গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল তখনই আমি কারেন্ট অ্যাসেট বের করেছিলাম 3,45,000 টাকা। আর আমি যখন করেছিলাম সেকেন্ড রিকোয়ারমেন্ট তখন আমি এখানে বের করেছিলাম টোটাল কারেন্ট লাইবিলিটিস, সেটি হচ্ছে 1,35,000 টাকা। এখন বন্ধুরা যদি আমি দুটি ভাগ করে দিই, অর্থাৎ 3,45,000কে ভাগ দিই 1,35,000 টাকা দিয়ে, তাহলে আমার নিচে 1 থাকে আর উপরে আসে 2.56। এখন বন্ধুরা তাহলে আমি বলতেই পারি যে 2.56:1। এবারে 2.56 এটি আমার চলতি সম্পদকে নির্দেশ করে, আর এই যে 1 এটি আমার চলতি দায়কে নির্দেশ করে। এখন বন্ধুরা আমি তো বলেছিলাম প্রথম ক্লাসটিতেই যে কারেন্ট রেশিওর আদর্শ মান হচ্ছে 2:1। যদি 2:1 থেকে বেশি হয় তার মানে হচ্ছে ওই প্রতিষ্ঠানে অতিরিক্ত পরিমাণে অলস চলতি সম্পদ রয়েছে, আর যদি এর থেকে কম হয় তার মানে হচ্ছে ওই প্রতিষ্ঠানে চলতি সম্পদের ঘাটতি রয়েছে। অর্থাৎ ওই প্রতিষ্ঠানে যে পরিমাণ চলতি সম্পদ রয়েছে সেই পরিমাণ সম্পদ দ্বারা ওই প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধ করা সম্ভব না। তো বন্ধুরা এখানে কিন্তু আমার রয়েছে 2.56, অর্থাৎ এখানে কিন্তু অধিক রয়েছে, 2-এর থেকে অধিক, আদর্শ মানের থেকে অধিক। তাহলে আমি বলতেই পারি যে এই প্রতিষ্ঠানটিতে অবশ্যই কিন্তু অধিক পরিমাণে চলতি সম্পদ বিরাজিত রয়েছে। তো বন্ধুরা যেহেতু প্রশ্নপত্রে কোনো প্রকার কমেন্ট করতে বলেনি, তাই আমি এখানে আদর্শ মানের সঙ্গে আমার কাঙ্ক্ষিত ফলাফলের কোনো প্রকার কম্পেয়ার করব না। এবার হচ্ছে 4 নং রিকোয়ারমেন্ট। এটি হচ্ছে অ্যাসিড টেস্ট রেশিও বা কুইক রেশিও, অথবা অনেকেই বলে লিকুইড রেশিও। এর সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস মার্চেন্ডাইজ ইনভেন্টরি মাইনাস প্রিপেইড এক্সপেন্স। এর কারণ আমি বলেছিলাম গত ক্লাসটিতেই এবং প্রথম ক্লাসটিতেও বলেছিলাম, যারা সেগুলো দেখোনি অবশ্যই দেখে আসো। আমি এখন একটু বলতেছি, সেটি হচ্ছে চলতি সম্পদগুলোর মধ্যে এই যে চলতি সম্পদ আছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, নোটস রিসিভেবল, ক্যাশ ইন হ্যান্ড, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ অ্যাট ব্যাংক, এই 5টি চলতি সম্পদের মধ্যে
যে সম্পদগুলো খুব দ্রুত নগদ টাকায় রূপান্তর করা যাবে আর যে সম্পদটি খুব দ্রুত নগদ টাকায় রূপান্তর করা যাবে না, তোমাকে দুটো আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ এখানে দেখো আমার মোট সম্পত্তি ছিল 3,45,000 টাকা। এর মধ্যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি 1,20,000 টাকা। এই টাকাটি কিন্তু আমি বাকিগুলোর থেকে একটু দেরিতেই নগদ টাকায় রূপান্তরিত করতে পারবো, তাই আমি এটিকে বাদ দিয়ে দিলাম। মার্চেন্ডাইজ ইনভেন্টরি 1,20,000 টাকা। যদি প্রশ্নপত্রে প্রিপেড এক্সপেন্স থাকতো তবে আমি সেটিকে ওইখানে বাদ দিয়ে দেবো, কারণ প্রিপেড এক্সপেন্স এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি খুব দ্রুতভাবে নগদ টাকায় রূপান্তর করা যায় না বাকিগুলোর অপেক্ষা, সেহেতু আমি সেটিকেও বাদ দিতাম। যেহেতু এখানে কোনো প্রকার প্রিপেড এক্সপেন্স দেয়া নেই বা অগ্রিম ব্যয় দেয়া নেই, সেহেতু আমি এখানে শুধুমাত্র একটি এন্ট্রিকে বাদ দিলাম, সেটি হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আর বন্ধুরা, এটিকে কিন্তু অনেকে বলে কুইক বা লিকুইড অ্যাসেট, বা তুমি এটি না লিখে এমনও করতে পারো, অর্থাৎ অ্যাসেট মাইনাস মার্চেন্ডাইজ ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্স, তুমি যেমন করো। এবার নিচে হবে লিকুইড লায়াবিলিটিস, অর্থাৎ যে লায়াবিলিটিগুলো আমাকে যখনই বলবে পাওনাদার তখনই পরিশোধ করতে হবে। এর মধ্যে প্রশ্নপত্রে আমার রয়েছে নোটস পেয়েবল 20,000 টাকা, অ্যাকাউন্ট পেয়েবল 1,00,000 টাকা এবং অ্যাক্রুড এক্সপেন্স 10,000 টাকা, আর আছে আনআর্নড রেভিনিউ 5,000 টাকা। এই চারটি কিন্তু আমার কারেন্ট লায়াবিলিটি। এখন বন্ধুরা, আমি একটা কথা বলেছিলাম, যদি প্রশ্নপত্রে ব্যাংক ওভারড্রাফট থাকে তবে তুমি সেটিকে এখানে বাদ দিতে পারো, বাদ না দিলেও সমস্যা নেই, কিন্তু এখানে কোনো প্রকার ব্যাংক ওভারড্রাফট দেয়া নেই, সুতরাং বাদ দেবার বা না দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো বন্ধুরা, আমি এখানে লিখে দিলাম টোটাল কারেন্ট লায়াবিলিটি, বা তুমি এটিকে লিখতে পারো লিকুইড লায়াবিলিটি। এর পরিমাণটা হচ্ছে 1,35,000 টাকা। এখন বন্ধুরা, উপরে যদি আমি 3,45,000 টাকা থেকে বাদ দিই 1,20,000 টাকা, তাহলে আমি পেয়ে যাব 2,25,000 টাকা, আর নিচে হচ্ছে 1,35,000 টাকা। তো বন্ধুরা, আমি যদি এই 2,25,000 টাকাকে ভাগ দিই 1,35,000 টাকা দিয়ে, তাহলে আমি উপরে পেয়ে যাই 1.67 আর নিচে আসে 1, অর্থাৎ 1.67:1। এখানে 1.67 এটি আমার সম্পদকে নির্দেশ করে, লিকুইড অ্যাসেটকে নির্দেশ করে, আর এই 1 আমার লিকুইড লায়াবিলিটি বা দায়কে নির্দেশ করে। যেহেতু প্রশ্নপত্রে কোনো প্রকার কমেন্ট করতে বলেনি বা সিদ্ধান্ত গ্রহণের কথা বলেনি, সেহেতু আমি এখানে কোনো প্রকার কম্পেয়ার করব না। যদি প্রশ্নপত্রে কমেন্ট করতে বলতো তবে আমি এটাকে অবশ্যই আদর্শ মানের সঙ্গে কম্পেয়ার করতাম। আর আমি তোমাদেরকে প্রথম ক্লাসগুলোতে বলেছিলাম যে অ্যাসিড টেস্ট রেশিওর আদর্শ মান হচ্ছে 1:1। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রেজেন্টেশন। আজকের অঙ্কটিতে যদি কারো কোনো প্রকার প্রশ্ন থাকে বা বুঝতে সমস্যা হয় তবে অবশ্যই নিঃসংকোচে আমাদেরকে তুমি সেটি কমেন্ট বক্সে জানাতে পারো। আর তোমাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে বিবিএর অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যে কোনো সাবজেক্ট নিয়ে, তাহলে তোমরা নিঃসংকোচে সংশয়হীনভাবে আমাদেরকে বলতে পারো, কারণ তোমাদের সর্বোচ্চ সাহায্য করার জন্যই আমাদের এই পদক্ষেপ। আশা করব তোমরা আমাদের পাশেই থাকবা এবং আমাদের প্রতিটি ভিডিও তোমাদের জন্য খুবই উপকারী হবে, এমন তো বিশ্বাস নিয়ে আমরা এই চ্যানেলটি ওপেন করেছিলাম। তো বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রকার সমস্যা হয় আমাদেরকে অবশ্যই বলতে পারো, আর যদি ভিডিওটি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এটিকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আরেকটি অঙ্কের সমাধান করার চেষ্টা করব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকো। গুড বাই।